আসসালামু আলাইকুম। শুরু করছি সিকেন্দার শাহ উপন্যাস পর্ব 18। ধান কাটা শেষ হয়েছে বেশ কয়েকদিন হলো, কিন্তু ধান কাটা শেষ হলো সিকেন্দারের সব কাজ শেষ হয়নি, বরং মাঠে তখন শুরু হলো ধান ঘরে তোলার আসল ব্যস্ততা। সিকেন্দার সিদ্ধান্ত নিয়েছে ধানের প্রতিটি কাজ মাঠেই করবে, বাড়িতে শুধু চাল বানানো ধানগুলো বস্তায় করে নিয়ে যাবে। সকাল হতেই শ্রমিকরা মাঠে এসে জড়ো হলো। প্রথমে শুরু হলো ধান মাড়াই। এক একটা আটি শক্ত করে ড্রামের সাহায্যে শীষ থেকে ধান আলাদা করছে। ধীরে ধীরে খড় একদিকে, ধান অন্যদিকে জমতে লাগলো। সারাদিনের পরিশ্রমে 4 বিঘা জমির সব ধান মাড়াই শেষ হলো। তারপর শুরু হলো ঝাড়া। কুলার সাহায্যে ধান তুলে বাতাসে ঝাড়া হচ্ছে। ধানের সঙ্গে মিশে আছে খড়খড়ে শুকনো পাতা আর হালকা আবর্জনা বাতাসে উড়ে যাচ্ছে। কয়েক দফা ঝাড়ার পর ধানগুলো বেশ পরিষ্কার হয়ে এলো। এরপর সিকেন্দার বলে, এইবার মাপেন। বস্তা এনে একে একে ধান মাপা হলো, একবার মাপা হলো, তারপর হিসাব মিলিয়ে আবার মাপা হলো। শেষ পর্যন্ত হিসাব দাঁড়ায় 4 বিঘা জমিতে প্রায় 80 মণ ধান। সিকেন্দার কিছুক্ষণ চুপ করে সেই ধানের স্তূপের দিকে তাকিয়ে রয়। এই বছর সবচেয়ে বেশি ধান উঠেছে তার জমিতেই। একজন শ্রমিক বিস্মিত হয়ে বলে, ভাইজান, আপনার তো ফলন একবারে বাম্পার হয়েছে। সিকেন্দার মৃদু হেসে বলে, মেহনত করলে আল্লাহ ফলন দেন, বাকিটা তার রহমত। অর্ধেক ধান সে জমির মালিকের বাড়ি পাঠিয়ে দেয়, বাকি 40 মণের 1/3 ভিজিয়ে রাখে। ভোরবেলা হলে সিদ্ধ করবে। তাই বাড়ি ফিরল রাত 9টার দিকে। মোতাহা তখন কাজবাজ সেরে ভার্সিটির পড়াশোনা করছিল। সামনেই তার প্রেজেন্টেশন আছে, তার জন্য দরকার ল্যাপটপ। কিন্তু এখানে তো বিদ্যুৎ নেই, ল্যাপটপের আশা করা তো বিলাসিতা। সিকেন্দার আজ বাড়ি ফিরে দেখলো মোতাহা বসার ঘরে বসে পড়াশোনা করছে। সিকেন্দারকে দেখা মাত্রই সে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে সামনে দাঁড়াতেই সিকেন্দার ঠোঁট কামড়ে বলে, আমাকে ধরবেন না, ধুলো ময়লা লেগে যাবে আপনার শরীরে। মোতাহা ভ্রুকুচকে তাকায়, অদ্ভুতভাবে বলে, তো তো মানে আপনি নোংরা হয়ে যাবেন তো? দেখুন কি অবস্থা আমার। মোতাহা এগিয়ে এসে সিকেন্দারকে জড়িয়ে ধরতে ধরতে বলে, দেখি দেখি কি অবস্থা আমার স্বামীটার, কোথায় কোথায় ময়লা ধুলো লেগে আছে। কথাটা বলতে বলতে সে টুপ করে চুমু খেলো তার গালে। সিকেন্দার হেসে ফেলে মোতাহার এমন কার্যকলাপে। সিকেন্দার ঠোঁট ছোঁয়ায় স্থির কপালে হাতে, তারপর অসহায় চাহনি নিয়ে বলে, গোসল করে আসে আগে, না করলেই নয়। মোতাহা হেসে বলে, অবশ্যই। সিকেন্দার গোসল করে আসলো। তারা রাতের খাবার খেলো একসাথে। খাওয়া দাওয়া শেষ করে মোতাহা সব গোছগাছ করে সিকেন্দারের পাশে বসে কাঁধে মাথা ঠেকিয়ে বলে, আপনি একা একা কত কাজ করেন, আমি একটু সাহায্য করলে কি হয়? সিকেন্দার ওভাবেই সরল ভঙ্গিতে জানতে চায়, তা কি সাহায্য করবেন শুনি? এই যে ধানের কাজ করছেন, বাড়ি এনে সিদ্ধ করলে তো আমি রোদ দিতে পারতাম সারাদিন। কেন, মাঠে কি কম রোদ আছে নাকি? আপনাকে রোদে পোড়ানোর ইচ্ছে নেই আমার। গায়ের রং পুড়ে যাবে আপনার, আমি তা হতে দেব না। আমার স্ত্রী আমার কাছে রানী, সে রানীর মতোই থাকবে। ওহো, গায়ের রং পুড়ে কালো হয়ে গেলে তখন আমাকে ভালো লাগবে না, সেই ভয়েই এত কিছু, তাই না? বুঝি তো। সিকেন্দার হেসে দেয়, নিজের হাতে মোতাহার হাত দেখিয়ে বলে, উত্তর চাই আরও। মোতাহার সরিয়ে নেয় সিকেন্দারের হাত, মুখ গোমরা করে বলে, আমার যে আপনি অনেক ফর্সা সুন্দর বলে এভাবে অপমান করবেন? সিকেন্দার টেনে আনে স্ত্রীকে, এক হাত দিয়ে থুতনি ধরে মুখটা উঁচু করে নিজের দিকে তাক করলো। আপনাকে অপমান করার দুঃসাহস কি আমার আছে মন? আপনার গায়ের রং নষ্ট হলে এটা আমার চিন্তা নয়। আপনার সৌন্দর্য আমার কাছে গায়ের রং কোনোটাই আটকে নেই আমি। রোদে পুড়ে আপনি কালো হয়ে গেল, আপনি আমার কাছে আমার মোতাহা হয়ে থাকবেন, একটুও কম নয়। আমার চিন্তা হলো সারাদিন রোদে দাঁড়িয়ে থাকলে আপনার মাথা ঘুরবে, শরীর খারাপ হবে, হাত পা ব্যথা করবে, আপনি কষ্ট পাবেন। আর আমি আপনাকে কোনো ধরনের কষ্ট দিতে চাই না, কোনো পেরেশানির মধ্যেও ফেলতে চাই না। জীবনে যত কষ্ট আছে, যত পরিশ্রম আছে, যত পেরেশানি আছে, সব সহ্য করার জন্য সিকেন্দার একাই যথেষ্ট। তার ভাগ আমি আপনাকে দেব না। নারী কোমলতার প্রতীক। আর আমার স্ত্রী তো আমার কাছে শুধু স্ত্রী নয়, সে তো আমার হৃদয়, আমার ঘরের রানী। আর রাজা থাকতে রানীকে তার রাজ্যভার বহন করা মানায় না। আপনি কেবল রানী হয়ে থাকবেন আমার সংসার, আমার জীবনে। আপনি ভালো থাকবেন, হাসবেন, শান্তিতে থাকবেন, এইটুকুই আমার কাছে যথেষ্ট। আপনাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না। আমার জীবনে যতটুকু কষ্ট আছে সেটা আমার,
আপনার ঘরে তুলে দেওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করিনি। মুনতাহা ধীরে বলে, কিন্তু সংসারের কাজ করা তো আমারও দায়িত্ব। দায়িত্ব পালন করবেন, অবশ্যই করবেন। এই যেমন আমি বাড়ি ফিরলে আমার সামনে চুপটি করে বসে থাকবেন আমার চক্ষু শীতল না হওয়া অবধি। আপনি সব কিছুতেই আমাকে ছাড় দেন, কারণ আমি সেসব পারি। আর যা আমি পারি তা আপনার কাজ নয়। এখন এসব তর্কাতর্কি না করে চলুন ঘুমাতে। ভোরে যেতে হবে, ধান সিদ্ধ করব। ইনশাল্লাহ সব ঠিকঠাক হলে আগামী 1 সপ্তাহে ঘরে চাল আসবে। ভোরবেলা নামাজ শেষ করে সিকেন্দার সোজা খেতে চলে আসে। মাঠের একপাশে বড় বড় ডেকচি বসানো হলো। সেই ডেকচিতে ভিজিয়ে রাখা ধানগুলো আগুনে জ্বালালো নিচে। ধীরে ধীরে পানি উত্তপ্ত হতে লাগে। সিকেন্দার নিজে দাঁড়িয়ে সিদ্ধ হওয়ার সময়টুকু দেখলো। বেশি সিদ্ধ হলে চালের মান নষ্ট হবে, কম সিদ্ধ হলে ঠিকমতো চাল হবে না। সিদ্ধ হয়ে গেলে ধানগুলো পানি ঝরিয়ে বড় বড় চাটাইয়ের উপর ছড়িয়ে দেওয়া হয়। এরপর বেলা 8টার দিকে রোদে শুকাতে লাগে। একদিন নয়, ভালোভাবে শুকানোর জন্য কয়েক দফা রোদে দেওয়া হয়। মাঝে মধ্যে পায়ের সাহায্যে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, যেন ভেতরে কোনো আর্দ্রতা না থাকে। ধান পুরোপুরি শুকিয়ে গেলে এবার নিয়ে আসা হয় চাল ভাঙানোর মেশিনে। মেশিনে একে একে সিদ্ধ শুকানো চাল ঢুকতে লাগলো। বিকট শব্দে মেশিন চলছে। এক পাশ দিয়ে তুষ বের হচ্ছে, অন্য পাশ দিয়ে চাল বের হচ্ছে। চাল আবার বাছাই করা হয়। আস্ত চাল একদিকে, ভাঙা চাল আরেক দিকে, কুড়া আলাদা। সব কাজ শেষ হতে সন্ধ্যা নেমে আসে। চালগুলো বস্তায় ভরা হয়। 4 বিঘা জমির ধান পাওয়া চালের বস্তাগুলোর দিকে তাকিয়ে সিকেন্দারের মুখে ক্লান্তির মাঝেও তৃপ্তির ছায়া ফুটে ওঠে। কিন্তু সেই দিন গ্রামের অন্য প্রান্তে অন্য হিসাব চলছে। সেই হিসাবে জোর ধরে গ্রামের রাস্তা দিয়ে চেয়ারম্যান বাড়ির 2 জন লোক এগিয়ে এলো। গ্রামের লোকজনের মুখ শুকিয়ে যায়। চেয়ারম্যান সাহেব প্রতি বছর এই 2 জন লোককে পাঠায় তাদের ধানের বড় একটি অংশ নেওয়ার জন্য। কিন্তু এবার তো তাদের নিজেদেরই ফলন ভালো হয়নি। চেয়ারম্যানকে কি দিবে? তাহলে তারা সারা বছরই বা কী খাবে? লোকজন এসে সিকেন্দারের সামনে দাঁড়ায়। একজন গলা খাকারি দিয়ে বলে, সিকেন্দার ভাই, চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে আর লোক আইছে। সিকেন্দার কাজ করছিল, চোখ তুলে তাকিয়ে বলে, কি ব্যাপার? লোকটি খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, খাজনা দিতে হইব। সিকেন্দার ভ্রু কুঁচকে যায়। খাজনা? জি, ধানের খাজনা। সিকেন্দার কিছুক্ষণ লোকের মুখের দিকে তাকিয়ে রয়, তারপর শান্ত গলায় বলে, কিসের জন্য ধানের খাজনা দিব? লোকটা এবার কিছুটা অস্বস্তিতে পড়ে। এই বেটা এত তর্ক করতেছে কেন? এই গ্রামের নিয়ম, জমি ধানের একটা বড় অংশ চেয়ারম্যানের বাড়িতে দিতে হয়। সিকেন্দারের কপালে 2টো ভাঁজ পড়ে। এই নিয়ম কে বানিয়েছে? লোক দুটো একে অপরের মুখের দিকে তাকায়। আগ থেকেই চলে আইতাছে, হেডা জমিদার থেকাই। সিকেন্দার ধীরে ধীরে এগিয়ে আসে। আগে চলে আসছে বলে এখনও চলবে? গ্রামের সবাই দেয়, আপনারও দিতে হইব। সবাই দেয় বলে আমিও দেব। এই যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার ধান আমি আমার পরিশ্রমে ফলিয়েছি। জমির মালিকের যে অংশ সেটা আমি তাদের দিয়ে দিয়েছি, বাকি ধান আমার। এর ওপর আপনার চেয়ারম্যান সাহেবের কোনো অংশ নেই। লোকটার কথা বাড়ায় না, তবে যাওয়ার আগে বলে যায়, তাহলে আপনি দান দিবেন না? না, গ্রামের আর বাকি সবাই চাইলেও দিতে পারে। তাদের হৃদয় অনেক বড়, দান খয়রাত করার সামর্থ্য আছে, আমার নাই। গ্রামের লোকজন একে অপরের দিকে তাকায়। চেয়ারম্যান সাহেবরে কি কইমো? সিকেন্দার ধানের বস্তার দিকে তাকিয়ে রয়। সত্য কথাটাই বলবে। কি সত্য? সিকেন্দার শাহ তাকে একটি ধানও দেবে না। লোক 2 জন মুখ কালো করে চলে গেল। সিকেন্দার গ্রামের লোকজনের দিকে তাকিয়ে বলে, প্রতি বছরই কেন আপনারা আপনাদের ধান তাদের দেন? এটা অন্যায়। গ্রাম লোক অসহায় করে বলে ওঠে, তাই আর কি কমো আমরা? আমাকে তো আর অত সাহস নাই যে চেয়ারম্যানের সামনে গিয়ে কইমো ধান দিব না। মানুষটা মেলা পাজি, না দিলে অত্যাচার করে, কার জমিতে পানি আটকায় দেয়, কারো কাম বন্ধ করে দেয়, কারো নামে উল্টোপাল্টা কথা ছড়ায়। আমরা গরিব মানুষ, তার লগে এখন সংসার চালানো দায় হয়ে যাইব। তাহলে কাল ধান কেটে নিয়ে আসতে দিয়ে দিয়েন। আর তুমি? দিব না। তাহলে আমরা কেন দিব? দিয়েন না তাহলে। অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায়কারী আরও শক্ত করে চেপে বসে। এটা সেই ব্রিটিশ আমল না যে তাকে খাজনা দিতে হবে। নিজের পরিশ্রমের ফলানো ফসল কেবল নিজেদেরই ভাগ থাকে। আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। অন্যায়ের সাথে আপোষ করবেন নাকি রুখে দাঁড়াবেন। সবাই একে অপরের দিকে তাকায়। এই পুলার অনেক দম আছে, ওনার কথা শোনা উচিত। সবাই সিদ্ধান্ত নেয়, এবার থেকে তারা চেয়ারম্যানকে ধান দেবে না।
সবার সিদ্ধান্ত শুনে সিকেন্দার যাওয়ার সময় বলে গেল, কাল চেয়ারম্যানের লোক এলে আমার বাড়িতে আসতে বলবেন, বাকিটা আমি সামলাবো। চেয়ারম্যান বাড়িতে ইতিমধ্যেই খবর গেছে। প্রথমে সিকেন্দার, তারপর এক এক করে গ্রামের সকলে তাকে ধান দিতে অস্বীকার জানিয়েছে। কত পরিকল্পনা ছিল তার। ধান উঠলেই একসঙ্গে বড় চালান যাবে শহরে। কৃষকদের কাছ থেকে ধান তুলে শহরে আড়তে চড়া দামে বিক্রি করবে। এই বছর ফলনও হয়েছে কয়েকজনের। সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা আসার কথা। কিন্তু এই বেয়াদব সিকেন্দার পানি ঢেলে দিল। বিনোদিনীর কানে এসেছে খবরটা। শোনা মাত্রই সে আগ্রহ প্রকাশ করলো সিকেন্দারের ওপর। তার জহরি চোখের দৃষ্টি মন্দ নয়। আর বিনোদিনীর যখন কোনো কিছুর প্রতি আগ্রহ হয় তখন সহজে সেখান থেকে চোখ সরায় না। হরিমতিকে খবর পাঠায়, আজ বিকেলে সে সিকেন্দারের বাড়ি যাবে। যেই বলা সেই কাজ। বিকেল হতেই সিকেন্দারের বাড়িতে চলে গেল। মুনতাহা তখন সবে ভার্সিটি থেকে ফিরেছে। সিকেন্দার প্রতিদিন দিয়ে আসে, আবার ভার্সিটি শেষে নিয়ে আসে। তাকে পৌঁছে দিয়ে কাজে চলে গেছে। মুনতাহা বোরকা নিকাব খুলে কলপারে গিয়ে হাত মুখ ধুতেই কেবল রুমে এসেছে। আর অমনি বাড়ির দরজায় করাঘাত। পরপর দুবার হয়। মুনতাহা এগিয়ে এসে জিজ্ঞেস করে, কে? হরিমতি জবাব দেয়, আমি হরিমতি। চেয়ারম্যান বাড়ি থেকে আইছি, দরজাটা খোলেন। দিদিমণি আপনার লাইগা দেখা করব। মুনতাহা ভাবে, কেই দিদিমণি? সে জিজ্ঞেস করলো, আপনাদের সাথে কোনো পুরুষ আছে কি? না, নাই। মুনতাহা ওনার চাদরের মতো শরীরে জড়িয়ে নেয়। তারপর ওনার এক প্রান্ত দিয়ে মুখ ঢুকে দরজা খুলে ভেতরে এসে ঢুকলো দুজন নারী। একজন রং বেরঙের শাড়ি গায়ে, আরেকজন ধবধবে সাদা শাড়ি গায়ে। চোখ তুলে তাকালো মুখের দিকে। হরিমতির মেয়েটার গায়ের রং একটু চাপা, বাচ্চা বাচ্চা দেখতে, কিন্তু পাশের জন গম্ভীর। সৌন্দর্য সারা শরীর জুড়ে খেলছে। নিঃসন্দেহে সে রূপবতী বটে। বিনোদিনী আপাদমস্তক মুনতাহাকে দেখে জিজ্ঞেস করে, তুমি তবে সিকেন্দার শাহের স্ত্রী? মুনতাহা ভদ্র সহিত জবাব দেয়, জি। দেখি মুখের উপরের ওড়নাটা সরাও, তোমাকে দেখার জন্যই আমার আশা। ঠিক বুঝে না মুনতাহা। তাকে দেখার জন্য আসা মানে? আপনারা ভেতরে আসুন, বসুন। হরিমতি আর বিনোদিনী ভেতরে গেল। মাটির ঘর এতটা পরিপাটি আর সুন্দর হতে পারে? মুনতাহা চার্জার ফ্যান চালিয়ে দেয়। চা, বিস্কুট আর কিছু ফল কেটে তাদের সামনে পরিবেশন করে। বিনোদিনী চা খেলো। খেতে খেতে জিজ্ঞেস করে, তোমাদের বিয়ে হলো কিভাবে? খুবই ব্যক্তিগত কথা জিজ্ঞেস করলো। প্রথমে যেভাবেই করুক না কেন। মুনতাহা জবাব দেয়, পারিবারিকভাবেই হয়েছে। তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে, তাই না? এইবার মুনতাহা নড়ে চড়ে ওঠে। উনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার বৈবাহিক সম্পর্কের বিষয়বস্তু নিয়ে কথা বলছে। উদ্দেশ্য কি তার? আমি তার বিবাহিত স্ত্রী। হালাল সম্পর্ক আমাদের। সেখানে আমার স্বামী আমাকে আর আমি তাকে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক। বিনোদিনী চায়ের কাপটা সামনের টেবিলে রাখলো। তারপর মুনতাহার দিকে তাকিয়ে বলে, আজ উঠি তবে। আপনার পরিচয়টা? বিনোদিনী চলে যেতে যেতে বলে, সময় হলে জেনে যাবে। নামটা? বিনোদিনী। মুনতাহা তার যাওয়ার পানে তাকিয়ে রয়। নামটা বিড়বিড় করে উচ্চারণ করে। অদ্ভুত এক নারীর সামনে বসেছিল সে এতক্ষণ। হুট করে আসলো। দুটো অপ্রাসঙ্গিক কথা বলে চলে গেল। উদ্দেশ্য কি নারীর? সিকেন্দার আজ পল্লী বিদ্যুৎ অফিসে এসেছে। অফিসের ভেতরের কাউন্টারের সামনে দাঁড়ায়। এক লোককে জিজ্ঞেস করে, আমাদের গ্রামে এখনো বিদ্যুতের লাইন যায়নি। নতুন লাইন নেওয়ার ব্যাপারে কার সঙ্গে কথা বলতে হবে? কর্মকর্তা মাথা তুলে তাকালেন। গ্রামের নাম মোহনগঞ্জ। ওখানে কি একেবারে কোনো বিদ্যুৎ লাইন নেই? না, আশেপাশে কয়েকটা গ্রামে আছে, আমাদের গ্রামটা বাদ পড়ে গেছে। কর্মকর্তা খাতা টেনে নেয়। তাহলে এটা ব্যক্তিগত মিটারের সংযোগের বিষয় না। আগে লাইন সম্প্রসারণের আবেদন করতে হবে। আমাদের লোক গিয়ে জায়গা জরিপ করবে। কোথা থেকে লাইন নেওয়া যাবে, কতগুলো খুঁটি লাগবে, কত দূর টানতে হবে, সব দেখে প্রকলন হবে। অনুমোদন হলেই কাজ শুরু হবে। সিকেন্দার মাথা নেড়ে বলে, আবেদনটা আজই করা যাবে? যাবে, তবে সময় লাগবে। যত সময় লাগার লাগুক, আবেদনটা আজই করতে চাই। কর্মকর্তা তাদেরকে কাগজ এগিয়ে দেয়। নাম, ঠিকানা, গ্রামের নাম আর প্রয়োজনীয় তথ্যবলি দিন। সিকেন্দার কলম হাতে নেয়। আবেদন লিখে কাগজটা কর্মকর্তার হাতে দেয়। কর্মকর্তা এবার পুনরায় পড়ে নিয়ে বলে, আপনি গ্রামের পক্ষ থেকে আবেদন করছেন? জি। শুধু নিজের বাড়ির জন্য না? সিকেন্দার শান্ত স্বরে বলে, নিজের বাড়িতে আলো জ্বালিয়ে পাশের বাড়িতে অন্ধকার রেখে লাভ কি? পুরো গ্রামের লাইন লাগাবে। কর্মকর্তা একটু আগ্রহ নিয়ে তাকায়। গ্রামে মোটামুটি কতগুলো পরিবার আছে? অনেক।
সঠিক সংখ্যা বলতে পারবো না, আপনারা জরিপ করলে সঠিক সংখ্যার হিসাব পাবেন। ঠিক আছে, আবেদন গ্রহণ করছি। এরপর আমাদের লোকজন জায়গাটা পরিদর্শনে যাবে। তবে একটা বিষয়, লাইনের কথা নেওয়া হবে, কতগুলো খুঁটি লাগবে, ট্রান্সফরমার লাগবে, সব কিছু জরিপের পরেই বলা যাচ্ছে। কবে আসবেন? নির্দিষ্ট দিন তারিখ এখনও বলতে পারছি না, তবে আবেদনটা প্রসেসরে যাবে। সিকেন্দার উঠে দাঁড়ায়। আমি অপেক্ষা করব, কিন্তু একটা অনুরোধ আছে। বলুন। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। তারা মাথা নাড়িয়ে সম্মতি জানালেই সিকেন্দার সেই দিনের মতো চলে যায়। তারপর কেটে যায় কয়েকটা দিন। এক সকালে গ্রামের মানুষজনের মধ্যে হঠাৎ হইচই পড়ে যায়। পাকা রাস্তার মাথায় কয়েকজন অপরিচিত লোক এসেছে, সঙ্গে কাগজপত্র, মাপঝোপের সরঞ্জাম। দুজনের হাতে লম্বা মাপার ফিতা। আরেকজন রাস্তা ধরে দাঁড়িয়ে আছে, চারিপাশ দেখছে। খবরটা মুহূর্তে ছড়িয়ে যায়। পল্লী বিদ্যুৎ অফিসের লোক এসেছে। সিকেন্দার তখন বাড়িতে ছিল না। খবর পেয়ে দ্রুত সেখানে চলে আসে। আপনারাই কি বিদ্যুৎ অফিস থেকে এসেছেন? একজন কাগজ থেকে গ্রামের নাম মিলিয়ে বলে। জি। মোহনগঞ্জ? জি। আপনি সিকেন্দার শাহ? জি। আপনার আবেদন আমরা পেয়েছি, আজ জায়গাটার জরিপ করতে এসেছি। সিকেন্দার চারিপাশে তাকালো। কাজটা কোথা থেকে শুরু করবেন? লোকটি রাস্তার দিকে ইশারা করে। এখানকার মূল লাইনের অবস্থান আগে দেখতে হবে, তারপর সেখান থেকে আপনাদের গ্রাম পর্যন্ত দূরত্ব, রাস্তার অবস্থা, বাড়িঘরের অবস্থান সব মাপঝোঁক করতে হবে। কোথায় খুঁটি বসানো যাবে সেটাও দেখতে হবে। সিকেন্দার সঙ্গে সঙ্গে বলে, চলুন। পুরো দলটাকে নিয়ে সে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরতে লাগে। যেখানে খুঁটি বসানোর জায়গা হতে পারে সেখানে দাঁড়িয়ে মাপ নেওয়া হলো। কোথাও জমি, কোথাও পুকুর, কোথাও সরু রাস্তা। প্রতিটি জায়গা দেখে তারা নিজেদের কাগজে হিসাব করে লিখে নিচ্ছিল। গ্রামের মানুষজন দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে। কারো চোখে কৌতূহল, কারো চোখে বিশ্বাসই হচ্ছে না। সত্যি কি তাদের গ্রামে বিদ্যুতের খুঁটি উঠবে? এক বৃদ্ধ কৃষক ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞেস করে, বাবা, সত্যি কি আমাগো গ্রামে বিদ্যুৎ আইব? জরিপ করতে আসা ছেলেটি হাসে। আবেদন হয়েছে, জরিপ হয়েছে, এরপর অনুমোদন আর কাজের প্রক্রিয়া আছে। সময় লাগবে, তবে কাজ এগোচ্ছে। বৃদ্ধ লোকটা আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আল্লাহ যেন এইবার সত্যি বিদ্যুৎটা দেয় আমাগো। চেয়ারম্যান সাহেবের কানে কথাটা চলে যায়। গ্রাম তার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, অথচ চেয়ারম্যান এসব চায়নি কখনোই। গ্রাম উন্নত হলে গ্রামের লোকজনও পিছিয়ে থাকবে না, তারাও চালাক হবে। হবে কি, ইতিমধ্যে হতে শুরু করেছে। এই বছর ধান দেয়নি। সিকেন্দার ছেলেটার সাথে তর্ক করে পারবেন না, সেই জন্য শহর থেকে বড় ভাইয়ের ছেলেকে খবর পাঠালেন। অনেক বছর হলো সে এখানে আসে না, সেই জন্য বলল ভাইস্তাকে আসতে। ভাইস্তাকে দিয়ে কিছু করানো যায় কি না দেখবেন। চেয়ারম্যান সাহেবের ভাইস্তার নাম প্রতাপ রায়। গত বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার বিজনেসের দেখাশোনা করছে। 27 বছরের একজন সুদর্শন যুবক, দেখতে শুনতে কোনো অংশে কারো থেকে কম নয়। জমিদারি ভাইপ আছে তার মধ্যে। গ্রাম ছেড়ে তারা বহু বছর আগে চলে গেছে। চট্টগ্রামে খুব নামডাক আছে তাদের। চাচার খবর পেয়েছে, কিন্তু যেতে চায়নি। তবে বাবার জোরাজুরিতে তাকে যেতেই হলো। দুপুরের আগের দিকে রওনা হয়। বিকেলের পরপরই মোহনগঞ্জের রেলওয়ে স্টেশনে এসে থামে। তার চাচা তার জন্য জিপ গাড়ি পাঠিয়েছেন। প্রতাপ সেটায় ওঠে না। জামা কাপড়ের লাগেজটা নিয়ে হাঁটা ধরে। সে হেঁটে হেঁটে যাবে। মির্জাবাড়িতে আজ ছেলেপক্ষ এসেছে সুনেহারাকে দেখতে। সালমান মির্জাদের সবাইকে থাকতে বলেছে। নাদিমের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে এসেছে শুধুমাত্র দাদিজানের সাথে সিকেন্দারকে কথা বলিয়ে দেওয়ার জন্য। দাদির সাথে কথা হলো। সিকেন্দার জানলো তার দাদির শরীরের খুব একটা ভালো নেই, সেজন্য জানালো সে খুব শীঘ্রই আসবে তার সাথে কথা বলার জন্য। দাদিজান সিকেন্দারকে দেখতে চায়, ভিডিও কল দিতে বলল, কিন্তু সিকেন্দার জানায় তার ফোন থেকে ভিডিও কল করা যায় না। বাটন ফোন তার, স্মার্টফোন কিনে ভিডিও কল দেবে। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলার পর সিকেন্দারকে জানালো সুনেহারাকে দেখতে আসবে আজ পাত্রপক্ষ। সিকেন্দার কেবল জিজ্ঞেস করলো, ছেলে ভালো তো? কোনো বাজে রেকর্ড নেই তো? নাদিম জানায় নেই, ছেলে ভালো। আর বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কেটে দেয়। সুনেহারার বিয়ে ঠিক হয় আগামী মাসের 4 তারিখে বিয়ে। ছেলে ইঞ্জিনিয়ার। গুলশানে তাদের দুটো বাড়ি আছে। অঢেল টাকা পয়সার মালিক। নাদিমের মন মেজাজ কি খারাপ হয়। তার বড় ভাই সিকেন্দার বিয়ে করেছে, তার ছোট অর্ণব সেও বিয়ে করেছে, তার ছোট 2 বোন মোন্তাহা সিমরানেরও বিয়ে হয়েছে। এবার তো তার বিয়ে নিয়ে কথাবার্তা হওয়া উচিত।
তা না করে সুনেহারার বিয়ে ঠিক করেছে। নাদিম বড় অফসোসের সহিত বাবার দিকে তাকিয়ে বলে, আপনার কি আমাকে চোখে পড়ে না, নাকি দুই মেয়েকে বিয়ে দিয়ে বিয়ে চ্যাপ্টার খালাস করে দিয়েছেন জীবন থেকে? সালমান মির্জা ভ্রু কুঁচকে তাকায়। নাদিম আবার বলে, শুধু মেয়েদেরই কেন বিয়ে দেন, ছেলেদের দিকেও একটু নজর দেন। আমাকে কি খুঁটি বানিয়ে ঘরে রাখতে চাইছেন? আমি মুখ ফুটে বিয়ের কথা বলি না দেখে আপনি একবার আমার বিয়ের কথা তুলবেন না? বয়স কত হলো আমার, হিসাব আছে? সালমান মির্জা নড়ে চড়ে বসে, জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করতে চাও? নাদিম মাথা নত করে বলে, জি, ছোটোখাটো করে হলো একটা বিয়ে করতে চাই। বিয়ে না করলে ছেলে মানুষ নষ্ট হয়ে যায়। নিজেকে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য কেবল একটাই বিয়ে করতে চাই আপনার মতো। কাউকে পছন্দ, নাকি আমরাই মেয়ে খুঁজবো? একটু একটু একটা মেয়েকে পছন্দ হয়েছে, পুরোপুরি না, শিওর না। তবে বিয়ে করে বউ বানানোর ইচ্ছা আছে খুব। আপনি একটু সাহায্য করলেই ইচ্ছেটা পূরণ হয়। যদি কৃপা করে একটু দৃষ্টি ফেলতেন আমার ওপর, তাহলে উপকৃত হতাম। সালমান মির্জা তপ্ত শ্বাস ফেলে। নাম কি মেয়ের, বাড়ি কোথায়? নাম ইলা, মন্তাহার বান্ধবী। ওকে আমার পছন্দ হয়েছে। আপনারা চাইলে তার বাবা মায়ের সাথে কথা বলতে পারেন, তার সাথে আমার বিয়ে ঠিক করতে পারেন। মেয়েটা ভালো অনেক। ঠিক আছে, সুনেহারার বিয়েটা হয়ে যেতে দাও, তারপরই কথা বলছি। নাদিম ভেতরে পাগলু ডান্স দিলেও বাহিরে প্রকাশ করে না, কেবল লজ্জা পাওয়ার ভান করে চলে যায়। রুমে এসে দরজা লাগিয়ে নাচতে শুরু করে। ফাইনালি সে বিবাহর দিকে এগিয়ে যাচ্ছে। এই বছর সিঙ্গেল থেকে মিঙ্গেল হবে, আগামী বছর মিঙ্গেল থেকে ট্রিপ হবে। সন্ধ্যা নামার আগ দিয়ে মন্তাহার রুম থেকে বেরিয়ে উঠানে এসেছে। এতক্ষণ সে কোরআন শরীফ পড়ছিল। সিকেন্দার একটু শহরে গিয়েছে, ফিরবে সন্ধ্যার পর। বিড়াল ছানাটাকে উঠান জুড়ে লাফালাফি করছে। মন্তাহা প্রথমে গাছগুলোতে পানি দেওয়ার জন্য কলপারে যায়। বালতি ভরে পানি এনে বেড়ার গা ঘেঁষে থাকা গাছগুলোতে পানি দিতে দিতে সে অনুভব করে আজ তার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আজ কিছু একটা হবে, বিশেষ কিছু। সে মনে মনে খুশি হয়। এতক্ষণ রুমে মুখস্থ করতে থাকা কোরআন শরীফের সূরার আল আনকাবরিতটা আনমনে তেলাওয়াত করতে লাগে। ইতিমধ্যেই সে অনেকগুলো সূরা মুখস্থ করেছে। আজ এই সূরা ধরেছিল। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে 56 নং আয়াতে এসে গলার স্বর উঁচু হয়ে যায়। সেই 56 থেকে 66তম আয়াত কিছুটা জোরেই তেলাওয়াত করতে লাগে। বাংলা, হে আমার ঈমানদারগণ বান্দা, নিশ্চয় আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা শুধু আমারই ইবাদত করো। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আমি অবশ্যই তাদের জন্য জান্নাতে সুউচ্চ কক্ষ স্থান দান করব, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। সৎ কর্মশালীদের পুরস্কার কতই না উত্তম, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে। আর কত জীববস্তু আছে যারা নিজেদের রিজিক বহন করে না, আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরও, আর তিনি সর্বস্রষ্টা। আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণধারী করছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তারা কোথাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে? আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে চান তার রিজিক প্রশস্ত করেন, আর যার জন্য চান তার রিজিক সীমিত করেন। নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। আর তুমি তাদের জিজ্ঞেস করো, কে আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এর মাধ্যমে পৃথিবীকে তার মৃত্যুর পর জীবিত করেন? তারাই অবশ্যই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। আর এই পার্থিব জীবন তো খেলতামাশা ছাড়া কিছুই নয়। আর নিশ্চয় পরকালের আবাসী প্রকৃত জীবন যদি তারা জানতো। অতঃপর যখন তারা নৌযানে আহরণ করে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দিনকে উৎসর্গ করে তাকে ডাকে। কিন্তু তিনি যখন তাদেরকে স্থানে পৌঁছে উদ্ধার করেন, তখনই তারা শিরকে লিপ্ত হয়, যাতে তারা আমার দেওয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয় এবং ভোগবিলাসে মেতে থাকে। অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। সূরাটা এই অবধি পড়া শেষ করতে আচমকা মন্তাহার হাত থেমে যায়। চোখ দুটো স্থির হয়ে রয়। বুকের ভেতর কেমন একটা ভারী হয়ে আসে। শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যায়। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কথাটা মাথার ভেতরে ঘুরতে লাগে।
আসলেই তো আমরা এমনই, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে এমনভাবে বাঁচি যেন মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। রিজিক নিয়ে দুশ্চিন্তা করি, হারানো জিনিস নিয়ে কাঁদি, মানুষের দেওয়া কষ্ট বুকে জমিয়ে রাখি, অথচ যে মৃত্যু একদিন সব কিছু থামিয়ে দেবে তার জন্য কতটুকুই বা প্রস্তুত নেই। আল্লাহ এত কিছু দেওয়ার পরও আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, দুনিয়াকে আঁকড়ে ধরে থাকি, অথচ শেষ পর্যন্ত এই দুনিয়া আমাদের ছেড়ে দিতে হয়। মনটা আর পড়তে পারে না, কি এক অজানা ভারে বুক চেপে আসছে। তারপর রশিতে মেলে রাখা জামা কাপড়ের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, পরক্ষণে তড়িঘড়ি করে একের পর এক কাপড় নামিয়ে নেয়। কাপড়গুলো হাত জড়ো করে কোনো রকম বুকে চাপে দ্রুত ঘরের ভেতরে যায়। বাড়ির বেড়ার পাশে তখন স্থির হয়ে দাঁড়িয়ে প্রতাপ রায়, তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ও পাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি কানে পৌঁছানোর পর থেকে এক পাও এগোতে পারেনি সে। কি অদ্ভুত কণ্ঠস্বর, এমন কণ্ঠ সে আগে কোথাও শুনেনি। কোমল, অথচ কোথাও যেন গভীর এক ভার মিশে আছে। শব্দগুলো সে পুরোপুরি বুঝতে পারেনি, তবুও প্রতিটা শব্দ কেমন যেন তার ভেতরে গিয়ে ধাক্কা দিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই প্রতাপ রায় নিজের অজান্তেই এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেল। এক নারীময় কণ্ঠ থেকে বেরিয়ে আসা অচেনা শব্দগুলোর অর্থ জানা নেই, তবুও শব্দগুলোর মধ্যে এমন কিছু একটা ছিল যা তাকে থামিয়ে দিয়েছে। কৌতূহল ছিল, বিস্ময় ছিল, আর ছিল এমন এক অস্বস্তিকর টান যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পেল না। সে শুধু দাঁড়িয়ে রয়। বেড়ার ওপাশে প্রতাপ রায়, ওপাশে অদৃশ্য সেই নারী, মাঝখানে কেবল একটি বেড়া। সময় কতটা পেরিয়ে যায় প্রতাপ খেয়াল করে না। তার চোখ দুটো স্থির হয়ে রয় বেড়ার ওপাশে, অথচ নারীটিকে একবারও দেখা হলো না। অবশেষে যখন সেই নারীর কণ্ঠ থেমে যায় তখনই যেন প্রতাপের ঘোর কাটে। এতক্ষণ সে নিঃশ্বাসটুকুও খেয়াল করেনি, আটকে রেখেছিল যেন। ধীরে ধীরে তা ছেড়ে দিল। মেয়েটা কেন থামিয়ে দিল? আর একটু কি বলা যেত না? আচ্ছা, মেয়েটাকে এতক্ষণ সে খেয়ালই করেনি, এখন করলো। এখানে তো আগে কোনো বাড়ি ছিল না, বাড়িটা কার? একবার কি ভেতরে ঢুকবে? দরজা অবধি যায় কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। তারপর প্রতাপ রায় ধীরে ধীরে উল্টো ঘুরে হাঁটা ধরল। যাওয়ার কথা ছিল, অথচ পা দুটো যেন বারংবার তাকে থামিয়ে দিচ্ছে। একবার পেছনে ফিরে তাকায় সে। বেড়ার ওপাশে তখন নিস্তব্ধতা। প্রতাপের কপালে ভাঁজ পড়ে। সে নিজেকেই প্রশ্ন করে, কেন দাঁড়িয়েছিলাম এতক্ষণ? উত্তর পেল না, বরং অস্বস্তিটা আরও বাড়ল। এই সুন্দর চমৎকার কণ্ঠস্বর থেকে ভেসে আসা শব্দগুলো অদ্ভুত ছিল। কিছু একটা তো হচ্ছিল, যার অর্থ সে বুঝতে না পারলেও বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করছিল। প্রতাপ রায় দাঁড়ালো না, দ্রুত পা বাড়িয়ে চেয়ারম্যান বাড়ির দিকে চলে গেল। কিন্তু কয়েক কদম যেতেই আবারও থেমে যায়। পেছন থেকে কোনো শব্দ আসছে কিনা শোনার চেষ্টা করলো সে। না, নীরবতা। প্রতাপ মৃদু বিরক্ত হলো নিজের উপর। একটা অচেনা নারী কণ্ঠ তাকে এইভাবে থামিয়ে দিল। ব্যাপারটা তার নিজের কাছেই হাস্যকর লাগে। তবুও হাঁটতে হাঁটতে তার কানে বারবার সেই অচেনা শব্দগুলো ফিরে আসতে লাগে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অথচ সে জানে না, কিন্তু কেন যেন মনে হলো ওই কয়েকটি শব্দের ভেতর এমন একটা সত্য লুকিয়ে আছে যেটা তার এতদিনের জীবনকে খুব অস্বস্তিকরভাবে প্রশ্ন করে যাচ্ছে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।